হ্যালো ছাত্রীগণ, যাকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর দ্রবণ। তার প্রথমে দেখি দ্রবণ মানেটা কি। দ্রবণ বলতে আমরা কি বুঝি? দ্রবণ কাকে বলা হয়? বলা হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে বলা হচ্ছে দ্রবণ, যেখানে মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায়, তাকে বলা হচ্ছে কি দ্রবণ। তাই এখানে দেখি আগে সমসত্ব মিশ্রণ মানেটা কি। সমসত্ব মিশ্রণ বলতে কি বোঝায়? সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে যে মিশ্রণের উপাদানগুলির উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ বা উপাদানগুলির পরিমাণ সব জায়গায় সমান সমান থাকে, অর্থাৎ মিশ্রণের আকার হবে সব জায়গায় সমান, যার ফলে মিশ্রণের উপাদানগুলিকে পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব হবে না, তখন দেখা হচ্ছে দ্রবণ। যেমন আমরা একটি পাত্রে কিছু পরিমাণ জল নিলাম, যে এই জলের মধ্যে যদি কিছু চিনি বা যদি লবণ যদি গুলে দিই, তাহলে কি দেখবো? গুলার পর চিনি বা লবণটা অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ যে চিনি আর জলকে কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। তাহলে যেটা লিখে তাহলে কি মিশ্রণ হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর এখানে চিনি আর জলের মধ্যে যে আপেক্ষিক পরিমাণটা, একটা সাপেক্ষে আরেকটা পরিমাণটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায়। যেমন দেখালো যে আমরা তো 100 গ্রাম জল নিলাম, তাতে 1 গ্রাম চিনি গুললাম, গুলে গেল। চিনিটা 2 গ্রাম করতে পারে, 3 গ্রাম করতে পারে, হয়তো দেখা গেলো 20 গ্রাম পর্যন্ত চিনি গুলে গেল, তারপর আর গুলছে না। তাহলে 100 গ্রামে 20 গ্রাম 100 গ্রাম জলের মধ্যে 20 গ্রাম পর্যন্ত চিনি গুলতে পারলাম। আবার যদি জলের পরিমাণ যদি বৃদ্ধি ঘটানো হয়, তাহলে চিনির পরিমাণও বৃদ্ধি ঘটাতে পারি। তাই এখানে আপেক্ষিক পরিমাণটা একটা নির্দিষ্ট মধ্যে বাড়ানো যাচ্ছে বা কমানো যাচ্ছে, তাই এটা বলে দ্রবণ। এবার কথা হচ্ছে দ্রবণের উপাদান কি। দ্রবণের মূলত দুটি উপাদান, একটা হচ্ছে দ্রাব আর একটা দ্রাবক। এই দ্রাব আর দ্রাবক নিয়ে হয় দ্রবণ। তাহলে দ্রাব কোনটি, দ্রাবক কোনটি? দ্রাবক মানে হচ্ছে দ্রবণের ভৌত অবস্থা উপাদানগুলির যেটির ভৌত অবস্থার অনুরূপ, তাকে হচ্ছে দ্রাবক। যেমন দেখো এখানে জল আর চিনির দ্রবণ নেওয়া হয়েছে। তা দ্রবণের আকার, দ্রবণের ভৌত অবস্থাটা কার মতো? দ্রবণটা কি? তরল প্রকৃতির। তা তরল কোনটি? জল। তাহলে দ্রবণের ভৌত অবস্থা জলের অনুরূপ, তাই জলটা হচ্ছে দ্রাবক। আর দ্রাব কোনটি? দ্রাব হচ্ছে চিনি। তবে যদি দেখা যায় দুটি পদার্থ এমন নিলাম যে দুটি পদার্থের ভৌত অবস্থা যদি একই রকম হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনটি দ্রাব হবে, কোনটি দ্রাবক হবে? যেমন নিলাম জল আর অ্যালকোহল। তা জল আর অ্যালকোহল যদি মিশ্রণ ঘটানো হয়, তাহলে কি, তাহলে যে মিশ্রণ পাবো সেটা কি, সেটা কিন্তু তরল প্রকৃতির হবে। অর্থাৎ দ্রবণ তরল প্রকৃতির, জলও তরল প্রকৃতির, আর অ্যালকোহলও তরল প্রকৃতির। তাহলে এক্ষেত্রে কোনটি দ্রাব হবে আর কোনটি দ্রাবক হবে? এক্ষেত্রে যদি জলের পরিমাণটা বেশি হয় অ্যালকোহলের তুলনায়, তাহলে জলটা হবে দ্রাবক। আর অ্যালকোহলের পরিমাণটা যদি বেশি হয় জলের তুলনায়, তাহলে অ্যালকোহলটা হবে দ্রাবক। তো এইটা খেয়াল রেখে প্রথমে আমরা কিন্তু ভৌত অবস্থাটা দেখব। ভৌত অবস্থা একই হলে তখন পরিমাণটা দেখব। যেমন ভাবো যে যদি দেখা গেল 100 জলের মধ্যে আমরা বললাম পটাশিয়াম নাইট্রেট বলে লবণ। পটাশিয়াম নাইট্রেট কিন্তু জলে অতি পরিমাণ দ্রাব্য, এমনকি 100 গ্রাম জলে 200 গ্রাম পটাশিয়াম নাইট্রেট কিন্তু দ্রবীভূত হয়ে যেতে পারে। তাহলে যদি সেটারই হয়, তাহলে সেক্ষেত্রে কি,
সেক্ষেত্রে যে জলের পরিমাণের তুলনায় পটাশিয়াম নাইট্রেটের পরিমাণ বেশি থাকবে দ্রবণের মধ্যে। তবু কিন্তু আমরা পটাশিয়াম নাইট্রেটকে কিন্তু দ্রাবক বলতে পারবো না, দ্রাবক বলবো জল কি, কারণ দ্রবণের ভৌত অবস্থা জলের অনুরূপ, পটাশিয়াম নাইট্রেটের অনুরূপ নয়। তাই প্রথমে দেখা হবে কার পরিমাণ বেশি, তারপরে দেখা হবে না, প্রথমে দেখা হবে দ্রবণের ভৌত অবস্থা কার অনুরূপ, আর যদি দুটি উপাদান যদি একই রকম হয় তখন দেখা হবে কার পরিমাণ বেশি। এবার কথা হচ্ছে এখানে যখন আমরা জলের মধ্যে যে চিনি গুললাম, চিনি অদৃশ্য হয়ে গেল, তো চিনি কণাগুলো গেলে কোথায়? চিনি কণাগুলো কি দিয়ে অবলুপ্ত হয়ে গেল? না, হয়নি। কি রুজব হয়নি? যদি আমরা সেই চিনি মিশ্রিত জল পান করি তাহলে কেমন লাগবে? মিষ্টি লাগবে। আবার যদি লবণ মিশ্রিত জল পান করি তাহলে কেমন? নোনতা লাগবে। অর্থাৎ কিন্তু চিনি বা জল কিন্তু সেই চিনি বা লবণ কিন্তু সেই দ্রবণেই বর্তমান আছে, জলের মধ্যেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? কি কারণে? আসলে জল হচ্ছে তরল, আর তরল পদার্থ বলে এর অণুগুলোর মধ্যে কিন্তু ফাঁকা স্থান থাকে বেশি পরিমাণ। চিনি বা লবণের মিশ্রণগুলো, লবণের উপাদানগুলো কি হয়? সেগুলো দেখা যায় এই ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করে যায়। আর যেহেতু এই ফাঁকা স্থানে প্রবেশ করে যাচ্ছে চিনি বা লবণের উপাদানগুলো, তাই এদেরকে কিন্তু দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এদেরকে দেখা যেতে পারে একমাত্র শক্তিশালী ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখা যাবে না, একমাত্র শক্তিশালী ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যেতে পারে। এক্ষেত্রে যে দ্রাব কণাগুলির ব্যাসটা আছে, ব্যাসটা 10⁻⁸ সেমি এর থেকেও কমে যাবে। যদি আমরা এরকম দ্রবণ নিই, তার ফিল্টার কাগজ দিয়ে যদি ছাকি, তাহলে কিন্তু সেই কাগজের মধ্য দিয়ে জল আর যে চিনি বা লবণ পুরোটাই কিন্তু একসঙ্গে কিন্তু দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ ফিল্টার কাগজ দিয়ে কিন্তু এদেরকে আলাদা করা যায় না, এমনকি পার্চমেন্ট কাগজ দিয়েও আলাদা করা যায় না। যদি আমরা ফিল্টার কাগজে যদি পার্চমেন্ট কাগজ লিখি তাহলে কিন্তু আলাদা করতে পারবো না। পার্চমেন্ট কাগজের যে ছিদ্রগুলো হয় ফিল্টার কাগজের তুলনায় আরও ছোট, তবুও যে কি যে আলাদা করা যাচ্ছে না, কারণ সেই ক্ষেত্রে যে ছিদ্রগুলোর আকার কিন্তু 10⁻⁸ সেমি বেশি হয় সেখানে, তা আমরা কিন্তু আলাদা করতে পারবো না। তবে দেখি এরকম দ্রবণ বলা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ যেহেতু বলা হচ্ছে তাই নিশ্চয়ই অপ্রকৃত দ্রবণ আছে, যেটা হচ্ছে অপ্রকৃত দ্রবণ, তাহলে হচ্ছে কলয়েড। কলয়েড কিন্তু প্রকৃতপক্ষে কোনো দ্রবণ নয়। এইটা কলয়েড জিনিসটা কি? এখানে যেমন বললাম যে যখন জলের মধ্যে চিনি গুলছি তখন জলের ফাঁকা স্থানের মধ্যে চিনিগুলো প্রবেশ করে যাচ্ছে, তাই চিনি অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই যে দ্রবণের ভৌত অবস্থা হচ্ছে পুরো, যে মিশ্রণটা হচ্ছে পুরোপুরি সমসত্ব মিশ্রণ, আর ভৌত অবস্থা হচ্ছে পুরোপুরি জলের মতো। কিন্তু দেখা গেল যে কণাটি আমরা দ্রবীভূত করব, জলের মধ্যে যে কণাটি দেবো, সেই কণার যে ব্যাসটা তুলনামূলক বেশি। এইটা হয় জলের কণা, আর যে কণাটি আমরা
দ্রবীভূত করব, দেখালো তার ব্যাসটা এতটা যে এটি এই ফাঁকা স্থানে পুরো প্রবেশ করতে পারছে না আর বেরোতে পারছে না, মানে আটকে গেছে। তাহলে এই অবস্থায় কি হবে? এই অবস্থায় কণাগুলো কি হবে? কণাগুলো যে পাত্রের তলায় থিতিয়ে পড়বে না আর পুরোপুরি অদৃশ্য হবে না, জলের মধ্যেই অবিরাম গতিতে ঘোরাফেরা করবে। আর সেক্ষেত্রে এ ধরনের যে মিশ্রণ পাচ্ছি তা হচ্ছে কলয়েড। কলয়েড হচ্ছে কিন্তু একটি অসমসত্ব মিশ্রণ, কারণ এখানে যে মিশ্রণের উপাদানগুলোর পরিমাণটা সব জায়গায় সমান সমান নয়, তাই এটি হচ্ছে একটি অসমসত্ব মিশ্রণ। যেহেতু এটি অসমসত্ব মিশ্রণ বা যেহেতু এটি প্রকৃত দ্রবণ নয়, তাই এখানে দ্রা বা দ্রাবক কথাটিও আসে না। তাজে কি আছে? তাজে আছে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। বিস্তার মাধ্যম কোনটি? বিস্তার মাধ্যম হচ্ছে যে মাধ্যমের মধ্যে অন্য কণাগুলো আছে, ছড়িয়ে আছে, তাহলে কি বিস্তার মাধ্যম। যেমন এখানে জলের মধ্যে দেখা গেলো হয়তো তেলের কণাগুলো এখানে আছে ছড়িয়ে, যেটি পুরোপুরি থিতে পড়ছে নাই আবার গুলছেও না। তাহলে এখানে জলটা গুলো হচ্ছে কি বিস্তার মাধ্যম, আর তেলের কণাগুলো যদি ছড়িয়ে আছে তার তেলটা হচ্ছে কি বিস্তৃত দশা বলাচ্ছে। এখানে তাহলে কি যে যেটা বিস্তৃত দশা আছে সেটা কি বিস্তার মাধ্যমের মধ্যে অবিরাম গতিতে ছোটাছুটি করে। এই গতি বলা হচ্ছে ব্রাউনীয় গতি। বিজ্ঞানে ব্রাউনীয় যেহেতু এরকম গতি আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এগুলো হচ্ছে ব্রাউনীয় গতি। এখন ভাবো যে কণাগুলির আকার যদি তুলনামূলক যদি বেশি হয়, বিস্তৃত দশার ক্ষেত্রে বা কলয়েডের ক্ষেত্রে যে বিস্তৃত দশার যে কণাগুলির আকার হয় 10⁻⁵ থেকে 10⁻⁷ মধ্যে, অর্থাৎ 10⁻⁴ সেমি থেকে কম, 10⁻⁸ সেমি থেকে বেশি। কিন্তু দেখালো যে কণাগুলির আকার আরো একটু বড় হলো, 10⁻⁴ সেমির বেশি হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেমন ভাবো এটা হচ্ছে জলের কণা, এটা হচ্ছে পদার্থের কণা। তাহলে এই কণাটা কি এই ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করতেই পারছে না একটুও, তাই যদি প্রবেশ করতে পারছেন তার কি দেখাবে যে সেটি যদি স্থির অবস্থায় রেখে দেওয়া তাহলে কি হবে? সেটি নিচে থিতিয়ে পড়বে ধীরে ধীরে। আর সেক্ষেত্রে এই ধরনের কণাকে কি বলা হয়? এই ধরনের মিশ্রণকে বলে প্রলম্বন বলা হয় এটাকে। যেমন যদি জলের মধ্যে দিই কাদা গুলে দিই, তারপর তাকে স্থির অবস্থায় যদি রেখে দিই, কি দেখবো? যে ধীরে ধীরে কি হবে? কাদার কণাগুলো নিচে থিতিয়ে পড়বে আর উপরে পরিষ্কার জলটি থাকবে। তাহলে এক্ষেত্রে যে মিশ্রণটা বলা হচ্ছে প্রলম্বন বলা হচ্ছে। তাহলে আমরা 3 ধরনের মিশ্রণ পেলাম, একটা দ্রবণ, কলয়েড আর প্রলম্বন। দ্রবণের দ্রাব কণাগুলির ব্যাস হয় 10⁻⁸ সেমি কম, কলয়েডে দ্রাব কণাগুলির ব্যাস হয় 10⁻⁵ সেমি থেকে 10⁻⁷ সেমির মধ্যে, আর প্রলম্বনের কণাগুলির ব্যাস হয় 10⁻⁴ সেমির বেশি। দ্রবণের দ্রাব কণাগুলি যেগুলো থাকে
সেগুলি অদৃশ্য হয়ে যায়। কলয়েডে দ্রাব কণাগুলো যে পুরোপুরি অদৃশ্য হয় না। দ্রবণের ক্ষেত্রে শক্তিশালী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দ্রাব কণাগুলো দেখা যায় না, খালি চোখেও নয় আর সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও নয়। কলয়েডে খালি চোখে দেখা যাবে না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু যে কণাগুলোকে পর্যবেক্ষণ করা যায়। আর প্রলম্বনে কণাগুলিকে খালি চোখে কিন্তু আমরা দেখতে পাই, এটা সম্ভব হয়। প্রকৃতময় তো যে কণা অদৃশ্য হয়ে যাচ্ছে কলয়েডে, সেখানে অবিরাম গতি ঘুরছে, আর প্রলম্বনে কি নিচে থিতিয়ে পড়ছে। এগুলো হচ্ছে এদের মধ্যে পার্থক্য। এরপরে যেটা হচ্ছে কলয়েডের প্রকার। কলয়েড নানা প্রকার হতে পারে। বিস্তৃত কঠিন আর বিস্তার মাধ্যম তরল, এটা হতে পারে। যেমন রং যে নেওয়া হয়, রঙের ক্ষেত্রে কি দেখা যায়, এখানে বিস্তার মাধ্যম হচ্ছে জল, আর বিস্তার দশা হচ্ছে বিভিন্ন রকম কণাগুলো, কঠিন কণাগুলো। এটা তাহলে এই ধরনের যে কলয়েড বলা হয় সল বলা হয়, এটাকে সল, দন্তের সল বলা এটাকে। এরপর আসছে যে কলয়েডের শুধু কঠিন ও তরল মধ্যে হয় না, তরল আর গ্যাসীয় হয়, আর কঠিন আর গ্যাসীয় হয়। যদি দেখা গেল বিস্তার মাধ্যমে যদি গ্যাসীয় যদি হয়, গ্যাস বা বলা হচ্ছে বায়ু, তারা এই ধরনের কলয়েড বলা হচ্ছে এরোসল বা এয়ারোসল। এয়ার মানে বায়ু, তাই বায়ুটা যদি বিস্তার মাধ্যম, তাই হচ্ছে এয়ারোসল বলা হচ্ছে। যদি বিস্তৃত দশা হয় কঠিন, তখন দেখা গেল হচ্ছে কঠিন এরোসল, আর বিস্তৃত দশা যদি তরল, দেখা হচ্ছে তরল এরোসল। বিস্তৃত দশা কঠিন আর বিস্তার মাধ্যম গ্যাসীয় বা বায়ু, অর্থাৎ কঠিন এরোসল, যেমন হচ্ছে ধোঁয়া। ধোঁয়ার মধ্যে কি দেখা যায়, ধোঁয়ার মধ্যে বায়ুর মধ্যে বিভিন্ন রকম কার্বন কণাগুলো বিস্তৃত অবস্থায় থাকে, কঠিন কণাগুলো, তাই এটা হচ্ছে কঠিন এরোসল। আর তরল এরোসল হচ্ছে কুয়াশা। এখানে বিভিন্ন রকম জলকণাগুলো বায়ুর মধ্যে বিস্তৃত অবস্থায় থাকে, তাই কুয়াশা হচ্ছে কি তরল এরোসল। এছাড়া তরলও কিন্তু কলয়েড হয়, অর্থাৎ বিস্তার মাধ্যম তরল আর বিস্তৃত দশা তরল। এই ধরনের যে কলয়েড পাওয়া যায়, এটা হচ্ছে ইমালশন। এই ধরনের কলয়েড হচ্ছে ইমালশন বলা হচ্ছে। যেমন হচ্ছে শেভিং ক্রিম, কোল্ড ক্রিম, মাখন, এগুলো সব হচ্ছে একবার ইমালশন, যেখানে বিস্তার মাধ্যম হচ্ছে তরল আর বিস্তৃত হচ্ছে তরল। ইমালশন আবার হচ্ছে দু প্রকারের, একটা তেলে জল জাতীয়, আর জলে তেল জাতীয়। তেলে জল জাতীয় মানে কি, যদি দেখা গেল তেলের মধ্যে জলের কণাগুলো যদি বিস্তৃত বসে থাকে, তখন হচ্ছে তেলে জল জাতীয় ইমালশন, অর্থাৎ বিস্তার মাধ্যমে তেল আর বিস্তৃত হিসাবে জল। যেমন হচ্ছে মাখন। মাখনের ক্ষেত্রে
যে চর্বি জাতীয় বা তেল জাতীয় পদার্থ পরিমাণ বেশি থাকে, জলটা কম থাকে, তো এটা হচ্ছে তেলের জল জাতীয় ইমালশন। আবার যদি আমরা নিই দুধ, দুধের মধ্যে আবার কি দেখা যায়, জলের মধ্যে আবার ফ্যাট জাতীয় বা তেল জাতীয় পদার্থ বেশি থাকে, তাই এটা হচ্ছে জলের তেল জাতীয় ইমালশন। সল বা কঠিনের তরল, বিশেষক কঠিন আর বিষাক্ত তরল, এরকম আরেকটা কলেট হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ কলয়েড, যেটি অম্বল দূর করতে কাজে লাগে। যদি কারো অ্যাসিডিটি হয় তাহলে এটা কিন্তু অনেক আগে কিন্তু ব্যবহার করা হতো, যদি এখন বলতে গেলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয় না, এখন তার জায়গায় যে ডাইজিন বা এইসব পদার্থ ব্যবহার করা হয় বেশি করে। তা মিল্ক অফ ম্যাগনেসিয়ামটা কি? মিল্ক অফ ম্যাগনেসিয়াম হচ্ছে জলের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 এর কলেট কি বলা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। এবার সে সোডিয়াম থায়োসালফেট থেকে কিভাবে সালফারের কলয়েড প্রস্তুত করা যায়, অর্থাৎ জল ও সালফারের কলয়েড কি প্রস্তুত করব। এই জন্য আগে আমরা কি নেব, যে কিছু পরিমাণ জল নেব আর তার মধ্যে সোডিয়াম থায়োসালফেট গুলে দেব। সোডিয়াম থায়োসালফেট কিন্তু জলের মধ্যে দ্রাব্য, Na2H2O3, এটা কিন্তু জলের দ্রাব্য। তাই যদি আমরা একটা পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে যদি সোডিয়াম সালফাইড যদি গুলে দিই তাহলে কিন্তু গুলে যাবে। এরপর তার মধ্যে নেবো আমরা লঘু HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে কি সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার আর জল। ফলে এখানে সালফার যেটা হলো, সালফারটা কি রেখে দেবে, সালফারটা যে জল, সালফারটা কিন্তু জলে অদ্রাব্য, জলে দ্রবীভূত হয় না, কিন্তু যেহেতু এটা এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো তাই এটা কিন্তু নিচে থিতিও পড়ে না, অন্যান্য পরমাণু তাকে আটকে দিই। তাই সালফারটা কি দেখা যায় সেই জলের মধ্যেই কিন্তু সেই যে মিশ্রণের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। এরপর যদি তাকে আমরা ছেঁকে যদি নিই, ছাঁকাটা ব্যাপার নয়, যেহেতু সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটা কিন্তু দ্রবীভূত থাকে, আর সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু দ্রবীভূত। তা কি দেখা যায় যে এর ফলে এই শুধুমাত্র সালফারটা হচ্ছে জল অদ্রাব্য, তাই সালফার এখানে কলয়েড উৎপন্ন হয়। অর্থাৎ সালফারটা কি দেখা যায় এই মিশ্রের মধ্যে ঘোরাফেরা করে অবিরাম গতিতে, সেটা পুরো থিতিও পড়ে না আর দ্রবীভূত হয় না, তাই এটা হচ্ছে সালফারের কলয়েড। এবার হচ্ছে মিশেল। মিশেলটা কি? মিশেল বলতে কি বোঝায়? মিশেল হচ্ছে যদি আমরা জল নিয়ে তার মধ্যে যদি কিছু পরিমাণ ডিটারজেন্ট যদি গুলে দিই তাহলে কি দেখাবে, ডিটারজেন্টের কণাগুলো জলের মধ্যে ছড়িয়ে যাবে, এর ফলে আমরা যে কলয়েডটা পাবো তাগুলো হচ্ছে কি মিশেল। এরপর যদি তাকে আমরা একটু গরম করে পর তার মধ্যে যদি কিছু পরিমাণ তেলের কণা যদি দিই, তেল, তা কি দেখবে যে তেলের কণাগুলো কিন্তু তার মধ্যে ছড়িয়ে আছে, ফলে একটি কিন্তু সুন্দর কলয়েড দ্রবণ তৈরি হবে। তারপরে এবার হচ্ছে যে ডিটারজেন্ট দিয়ে কিভাবে জামা কাপড় পরিষ্কার হয়। ডিটারজেন্ট দিয়ে কীভাবে জামা কাপড় পরিষ্কার হয়, জলের মধ্যে ডিটারজেন্ট কণাগুলো কি বিস্তৃত অবস্থায় থাকে, আর সেটা কি করে, সেটা জামা কাপড়ের মধ্যে যে ময়লাগুলো আছে ময়লাগুলোকে আন্তর আণবিক আকর্ষণ বলের দ্বারা আকর্ষিত করে।
আর তার ফলে কি দেখা যায়, যে জামাকাপড় ময়লাগুলো যে সেখান থেকে আলাদা হয়ে যে কলেটের মধ্যে অর্থাৎ সেই মিশ্রণের মধ্যে চলে আসছে, আর সেগুলি আবার ময়লাগুলো আবার সেই জলের সঙ্গে মিশে নতুন আরও কলেট দ্রবণ তৈরি করছে, তাই জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। এবার সেই জলের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রবীভূত হওয়ার পদ্ধতি। জল হচ্ছে এমন একটি দ্রাবক যার মধ্যে অনেক সমজীবী পদার্থ দ্রবীভূত হয়ে যায়, আবার অনেক তড়িৎজীবী পদার্থ দ্রবীভূত হয়ে যায়। সাধারণ ক্ষেত্রে সমযোজী যৌগের মধ্যে সমযোজী যৌগ দ্রবীভূত হয়, আর তড়িৎযোজী যৌগের মধ্যে তড়িৎযোজী যৌগ দ্রবীভূত হয়। সমযোজী বা বলা হচ্ছে এটা নন পোলার দ্রাবক। নন পোলার দ্রাবকের মধ্যে নন পোলার দ্রাবক দ্রবীভূত হয়, আর পোলার দ্রাবকের মধ্যে পোলার দ্রাবক। জল হচ্ছে কিন্তু এটা পোলার দ্রাবক, সমযোজী যৌগ কিন্তু পোলার দ্রাবক। পোলার মানে কি, জলের গঠনটা কি রূপ, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে দুটি ইলেকট্রন জোড় থাকে, তাই হাইড্রোজেন গুলো কি করে, যে অক্সিজেন কি করে এই হাইড্রোজেন গুলোর মধ্যে যে ইলেকট্রন জোড় আছে সেটা এইদিকে আকর্ষণ করে। তাহলে এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা টান ক্রিয়া করে এইদিকে, আর এখানে ক্রিয়া করে এইদিকে, তাই লব্ধি বলটা যায় এই বরাবর। ফলে লব্ধি বল কিন্তু শূন্য হচ্ছে না, এখানে লব্ধি বল শূন্য হচ্ছে না, তাই যে এটা কিন্তু নন পোলার দ্রাবক নয়। নন পোলার দ্রাবক তখন হবে যদি লব্ধি বলটা শূন্য হয়, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে নন পোলার দ্রাবক, কারণ এখানে কার্বন থেকে অক্সিজেন যে বলে ইলেকট্রন জোড়কে টানছে, এই অক্সিজেন কার্বন থেকে সে একই বলে ইলেকট্রন টানছে, তো দুটোকে টান সমান বলে এখানে যে মোট টান হচ্ছে শূন্য, তাই এটা হচ্ছে নন পোলার দ্রাবক। কিন্তু জল হচ্ছে পোলার দ্রাবক। তাই কি দেখা যায় যে যখন জলের মধ্যে কোনো আয়নীয় যৌগ যখন দ্রবীভূত করা হয় তখন কি দেখা যায়, জলটি H+ বা প্রকৃতপক্ষে H3O+ আয়ন আর OH- আয়নে ভেঙে যায়। আয়নে ভেঙে যাচ্ছে, তাই ফাঁকা জায়গার পরিমাণটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আবার আয়নীয় যৌগ যেমন ভাবা যে NaCl, NaCl এর আবার Na+ আর Cl-, এগুলো আবার ভেঙে যায়। তাহলে গোটা NaCl যদি দ্রবীভূত করতে হতো তাহলে যতটা জায়গা লাগতো, শুধু Na+ বা Cl- দ্রবীভূত করার জন্য কি জায়গাটা একটু কম লাগবে। তাহলে যেহেতু এদের আকারটা ছোট হয়ে যায়, তাই এরা কিন্তু সহজে জলের মধ্যে যে আন্তঃআণবিক স্থান আছে তার মধ্যে প্রবেশ করে যেতে পারে, তাই এরা এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু এর সঙ্গে যে কিছু কিছু পরিমাণ যেগুলো হচ্ছে নন পোলার দ্রাবক, মানে নন পোলার দ্রাব, যেমন গ্লুকোজ, সুক্রোজ বা চিনি, এরা দ্রবীভূত হয়ে যায়। যদিও এদের দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইড মানে লবণের মতো অতটা নয়, কিন্তু দ্রবীভূত হয়, কারণ এদের আকারটা তুলনামূলক ছোট বলে কি দেখা যায়, এরা জলের আন্তঃআণবিক স্থানে কিন্তু প্রবেশ করে যেতে পারে। এরপর যেগুলো নন পোলার দ্রাবক কিন্তু নন পোলার দ্রাব কিন্তু আকার বড়, যেমন শ্বেতসার জাতীয় স্টার্চ, এগুলো কি হবে, স্টার্চ বা প্রোটিন, এগুলো তো যেহেতু এদের আকারটা হচ্ছে তুলনামূলক বড়, তাই এরা জলের আন্তঃআণবিক স্থানে পুরোপুরি প্রবেশ করতে পারে না। তাই এদের ক্ষেত্রে কোনো প্রকৃত দ্রবণ তৈরি হয় না, তৈরি হয় কি কলের দ্রবণ।
তার জন্য কী হতে, তার জন্য আগে জলটা গরম করতে হবে। গরম করার পর তারপর এদেরকে যে যদি দেওয়া হয়, এদেরকে যদি গুলা হয় তাহলে কি দেখা যায় যে এরা কিন্তু জলের মধ্যে অবিরাম গতিতে ঘোরাফেরা করে, দ্রবীভূত হয় নাই, আবার যে থিতিও পড়ে নেয়, তাই ক্ষেত্রে এরা কলের দ্রবণ তৈরি করে। আজকের জন্য তাহলে এতটাই। এর পরের ভিডিওতে দ্রাব্যতা সম্বন্ধে আলোচনা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটাই। নমস্কার।